আসসালামু আলাইকুম। আমি ধরে নিচ্ছি আপনি ফাস্টফুড রেস্টুরেন্ট কিংবা যে কোনো বেকারি ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু কোথায় থেকে শেফ ম্যানেজ করবেন এটা বুঝতে পারছেন না। সেই সাথে কোন কোন শেফ আপনার নেওয়া উচিত কিংবা কোন শেফদের আপনার কখনোই নেওয়া উচিত না, শেফদের স্যালারি রেঞ্জ কীরকম হওয়া উচিত, শেফদের নেওয়ার আগে কিভাবে পরীক্ষা করবেন, এই সকল বিষয় আপনি জানেন না। সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা যদি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি ইনশাআল্লাহ আপনি ফাস্টফুড ব্যবসায় সফল হবেন। তো বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি। আইকিউ বক্সে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শেফ কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, এই বিষয়টা আমি সবার শেষে আলোচনা করছি। তার আগে একটি শেফকে নেওয়ার আগে কিছু করণীয় থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। এক নম্বরে, কোনো শেফকে আপনি ইন্টারভিউ ব্যতীত কখনোই আপনার রেস্টুরেন্টে নেবেন না। দুই নম্বর হচ্ছিল, যখনই কোনো শেফকে আপনি ইন্টারভিউ নেবেন তাকে দিয়ে আপনার মেনু কার্ডের ম্যাক্সিমাম খাবার বানানোর চেষ্টা করবেন এবং সেই খাবারগুলো আপনি সহকারে আরও কয়েকজনকে টেস্ট করাবেন। আপনি যদি কোনো একটি মেনুর দুই একটি খাবার দিয়ে তাকে যাচাই করেন, পরবর্তীতে দেখবেন আপনার অন্যান্য ইম্পর্ট্যান্ট খাবারগুলো কিন্তু সে আপনাকে লসে ফেলাতে পারে কিংবা আপনার হ্যাসেল হইতে পারে। আমি এই ধরনের অনেক প্রবলেম ফেস করছি। আমি পিৎজার জন্য শেফ নিচ্ছি, শেষে গিয়ে দেখি সে বার্গার বা হচ্ছিল ক্লাব সাব এগুলো বানাইতে পারে না এবং তাকে শিখাইতে হয়, অনেক হ্যাসেল হয়। সো আপনি এই বিষয়টা খেয়াল করবেন। খাবারের টেস্টের সাথে সাথে তিন নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছিল খাবারটা সে কত সময়ের মধ্যে ডেলিভারি দিচ্ছে, কারণ এর উপরে নির্ভর করবে আপনার কাস্টমারের মেজাজ। সে যদি খাবারটা 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগায়, তাহলে কিন্তু ওই কাস্টমার যত খাবার ভালোই হোক না কেন দ্বিতীয়বার আসার আগে চিন্তা করবে যে তার টাইম নষ্ট হচ্ছে। সুতরাং এটি খুবই খুবই ইম্পর্টেন্ট যে খাবার কত টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারে। 4 নম্বরে আমরা যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে দেখব, সেটি হচ্ছিল তার খাবারের প্রোডাকশন কস্ট সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন। সে যে খাবারটা বানালো এতে কত টাকা কস্টিং আসলো, এইটি যদি সে সঠিকভাবে দিতে পারে তাহলে বুঝতে পারবেন সে একজন ভালো মানের শেফ, তার অভিজ্ঞতা রয়েছে। এবং এতে করে আপনারও বুঝতে সুবিধা হবে যে হচ্ছে খাবারের দাম কত আপনি নির্ধারণ করলে বেটার হবে এবং পরবর্তীতে আপনি শেফকে ধরতে পারবেন যে আপনার কস্টিং বেশি যাচ্ছে বা কম হচ্ছে কিনা। 5 নাম্বার, সে যদি সবগুলো টেস্টে এই 4টা টেস্টেই পাশ করে যায়, তাহলে 5 নম্বরে যে কাজটা করবেন, সে আগে কোন রেস্টুরেন্টে কাজ করছে সেটি অবশ্যই অবশ্যই ভালোভাবে খোঁজ নেবেন। বিশেষ করে তার মালিককে ফোন দিবেন বা সে আগের রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলবেন, ওই শেফ সম্পর্কে জিজ্ঞেস করবেন সে কেন জব ছাড়তে চায় কিংবা হচ্ছে হলো কোনো প্রবলেম আছে কিনা। বিশেষ করে এই রিলেটেড যারা জব করেন তারা একটু কম শিক্ষিত হয়ে থাকে এবং তারা খুবই ইনস্ট্যান্ট জব ছাড়ার প্রবণতা থাকে। দেখা যায় যে মালিকের সাথে কোনো একটা ঝামেলা করে ইনস্ট্যান্ট জব ছেড়ে দিছে, কারণ তারা জানেই যে আরেক জায়গায় গেলেই তারা জব পেয়ে যাবে, কারণ তারা জাস্টিফাই করে না। যারা আমরা রেস্টুরেন্ট ব্যবসা করি তারা কিন্তু এই কাজটা সবসময় ভুল করি, আমরা জাস্টিফাই করি আমাদের প্রয়োজন হয়েছে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে দেখা যায় যে শেফরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 500 টাকা 1000 টাকা বৃদ্ধির লোভে আরেক জায়গায় ঠাস করে চলে যায়। সো এই জন্য অবশ্যই আপনারা একটু এটা যাচাই বাছাই করে নেবেন। এর পরবর্তীতে শেফদের সাথে কিছু প্রশ্নর ক্লিয়ার কাট উত্তর নেবেন। শেফদের সাথে কিছু প্রশ্নের একদম টু দ্য পয়েন্ট উত্তর নেবেন। 1 নাম্বার, সে যে আপনার রেস্টুরেন্টে জব করতে আসছে সে রিসেন্ট কোনো বিদেশ যাওয়ার তার পরিকল্পনা আছে কি না। এটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে প্রায় একটা অজুহাত দেয় যে স্যার আমার ভিসা এসে গেছে, আমি বাইরের দেশে চলে যাব, অনেকদিন ধরে চেষ্টা করতেছি। দেখা যাবে আপনার রেস্টুরেন্টে সে 1 মাস হয়ে আসছে, এখনই এই কথা বলতেছে। বুঝে নেবেন যে সে অন্য কোনো জায়গায় জব পাইছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% মিথ্যা কথা বলে, কারণ আমি 2 বছর ধরে এই রেস্টুরেন্ট বিজনেসে রয়েছি, অনেকে এই সেম মিথ্যা কথাটা বলেছে, আমি একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি। 2 নম্বরের প্রশ্ন হচ্ছিল, শেফদের সাথে অবশ্যই আপনি ক্লিয়ার কাট কথা বলবেন স্যালারি কতদিন পরে বাড়বে আর স্যালারি বাড়লে কীরকম হারে বাড়ে। কারণ এই শেফদের কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেমন আমরা জব করি, যারা হচ্ছে কর্পোরেট জব করি, যেভাবে আমরা এক্সপেকটেশন রাখি যে 5% 10% স্যালারি বাড়ে, তাদের কিন্তু এই ধরনের কোনো নলেজ নেই। সো এই প্রশ্নটাও আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন। 3 নম্বর যে প্রশ্নটা ক্লিয়ার করবেন তাদের কোনো বদ অভ্যাস আছে কিনা, বিশেষ করে চেন স্মোকার বা সিগারেট খায় কিনা। যদি কেউ চেন স্মোকার হয় তাদেরকে না নেওয়াই ভালো, কারণ একটু পরপর আপনার সিগারেট খেতে যাবে, বাথরুমে সিগারেট খেতে যাবে এবং এটা যদি কোনো কাস্টমার দেখে যে সে সিগারেট খেয়ে বাইরে থেকে আসছে এসে খাবার ধরতেছে, তখন কিন্তু আপনার ওই কাস্টমারটা নষ্ট হবে। সুতরাং স্মোকার
যতটুকু পারা যায় না নেওয়া উচিত, আর যদিও করে যে সেটা যাতে খুব একটা টাইম মেনটেন করে করে। 4 নাম্বার আরেকটি বিষয় পেয়েছি আমি, নামাজের অজুহাত দেওয়া। অনেক শেপই আছে দেখবেন নামাজের অজুহাত দিয়ে তারা আপনার দোকানের যে মেইন পিক টাইম এই টাইমটাতে গিয়ে আপনার হচ্ছিল ব্যবসায় লস করবে। যদিও এটা একটি ধর্মীয় বিষয়, এটা আমার এভাবে বলা উচিত না, তারপরও আমি বলবো যেহেতু আপনি ব্যবসা করেন, সুতরাং আপনি শেফদের সাথে নামাজের একটা নির্দিষ্ট টাইম দিয়ে নেবেন। 5 নাম্বার অবশ্যই ছুটির বিষয়টা আপনার ক্লিয়ার করবেন। অনেকে আছে রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখা যায় 1 মাস 2 মাস একটানা জব করে এবং সে হচ্ছিল একবারে 8 দিনের জন্য ছুটি নেয়, 4 দিনের জন্য ছুটি নেয়। এটা কিন্তু আপনার রেস্টুরেন্টের জন্য একটা খারাপও হতে পারে, আবার ভালো হতে পারে। এটা আপনি আপনার সুবিধা মতো তাকে শেয়ার করবেন, তারটাও আপনি শুনে নেবেন। এবার আসি, সেই সকল শেফদের কখনোই আপনি আপনার রেস্টুরেন্টে নেবেন না যেই শেফদের প্রথমত আপনি যখন ইন্টারভিউ কল করবেন তখন তারা ইন্টারভিউ দিতে চায় না, সরাসরি জবে জয়েন করতে চায়। এই শেফদের কখনোই আপনি আপনার রেস্টুরেন্টে নেবেন না। দেখবেন তারা আপনাকে বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা বলবে, ছবি শেয়ার করবে, খাবারের ছবি শেয়ার করবে। এগুলোতে কখনোই তাদেরকে আপনি প্রায়োরিটি দিবেন না, না, না। 2 নম্বর হচ্ছিল, যে সকল শেফ আসার জন্য আপনাকে বলবে আমি কুমিল্লায় থাকি, আমি চট্টগ্রামে থাকি, আমাকে ভাড়া দিতে হবে তাহলে আমি ইন্টারভিউ দিতে আসব। যারা একটু ভাড়া ম্যানেজ করে ইন্টারভিউ দিতে আসতে পারে না তারা আপনার কখনো লয়াল এমপ্লয়ি হতে পারবে না, পারবেই না। আমি এটা অনেকবার পরীক্ষা করে দেখেছি। সুতরাং এই ধরনের শেফদের সঙ্গে সঙ্গে আপনি কল কেটে দিবেন। 3 নম্বরে অনেক শেফ আছে এ ধরনের কথা বলবে যে আপনার নতুন রেস্টুরেন্ট, আপনি যদি পরবর্তী মাসে স্যালারি না দিতে পারেন তাহলে আপনি আমাকে অগ্রিম স্যালারি দেন। যারা অগ্রিম স্যালারি চায় তাদেরকেও আপনি কখনো নেবেন না, কারণ সে আপনার বিজনেসের মূল্যায়নই করবে না, মর্মই বুঝবে না। সে যদি বিজনেসের মর্ম বুঝতো তাহলে আপনাকে এটা কখনোই বলবে না, বরঞ্চ সে এটা চিন্তা করবে যে আমি এসে ভালো খাবার দিয়ে তার রেস্টুরেন্টটাকে তুলে দিতে পারি। এবার আমরা একটু আলোচনা করি শেফের স্যালারি এবং ফেসিলিটিস। সাধারণত ফাস্টফুড রেস্টুরেন্ট কিংবা বেকারি যে জবগুলো আছে, জেনারেল শপগুলো, দোকানগুলো আশেপাশে মহল্লায়, এই ক্ষেত্রে আমরা শেফ নেই, এই শেফগুলোকে আমরা চয়েস করি এইভাবে। মেইন শেফ হিসেবে একজনকে আমরা চয়েস করি, একজনকে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে আমরা চয়েস করি, আবার আমাদের কিছু ডিশ ওয়াশার বা হেল্পার হিসেবে আমরা চয়েস করি। মেইন শেফের ক্ষেত্রে আপনি যদি ফাস্টফুড যেমন বার্গার, পিৎজা, এই ধরনের ফাস্টফুড আপনি শেফ নেন, একজন হেড শেফ নেন, তাহলে আপনার হেড শেফের স্যালারি 18,000 থেকে শুরু করে 25-30 পর্যন্ত হতে পারে, যেহেতু আপনি লোকাল ব্যবসা করবেন। আর আপনি যদি 5 স্টার হোটেল, বড় হোটেল হন, সেক্ষেত্রে আপনার হয়তো বা 30-এর উপরে স্যালারি কাউন্ট করে। কিন্তু লোকাল মহল্লা বা হচ্ছিল এরিয়া, আশেপাশে এরিয়াতে যে দোকানগুলো হয় সেগুলোর ক্ষেত্রে 18,000 থেকে 20,000 এবং ম্যাক্সিমাম 25,000 টাকা মেইন শেফ আপনার হায়ার করে। সেটা বেকারির ক্ষেত্রে এবং ফাস্টফুডের ক্ষেত্রে একই হয়ে থাকে। তবে কেক পেস্ট্রির ক্ষেত্রে একটু শেফদের ডিমান্ড বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে 20,000 থেকে শুরু করে 25 এবং 35-এর মধ্যে আপনি খুব ভালো মানের একটা হেড শেফ পাবেন। 35,000 টাকা যদি আপনি দিতে পারেন টপার লেভেলের একটা হেড শেফ পাবেন। আর 20 থেকে 25-এ দেখবেন যে তারা 2 বছর 1 বছর তারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, 3 বছর কাজ করছে, তারপরে মেইন শেফ হিসেবে তারা কাজ করতে চায়। এক্ষেত্রে 20 থেকে 25-এর মধ্যে আপনি পেয়ে যাবেন শুধু পেস্ট্রি বা কেকের শেফগুলো। আর বাংলা খাবারের শেফগুলো আপনি 15,000 থেকে 18,000 টাকার মধ্যে খুব ভালো মানের শেফ পেয়ে যাবেন। চাইনিজ এবং থাইয়ের ক্ষেত্রেও 20 থেকে আপনার 30-35, 20 থেকে 30-এর মধ্যে চিন্তা করতে হবে আপনাকে। এর পরবর্তীতে আসা হলো অ্যাসিস্ট্যান্ট শেফ। অ্যাসিস্ট্যান্ট শেফ বিশেষ করে যেমন পিৎজা, ফাস্টফুড, বার্গার, সাপ, এই ধরনের খাবারের যে অ্যাসিস্ট্যান্ট শেফগুলো, এগুলো আপনি 13,000 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 16 পর্যন্ত আপনি নিতে পারেন অ্যাসিস্ট্যান্ট শেফ। আবার বাংলা খাবারের ক্ষেত্রে আপনি আরও হয়তো বা কমে পাবেন, দেখা যাবে 10,000 টাকা থেকে ম্যাক্সিমাম হচ্ছিল 13,000-14,000 টাকা আপনি অ্যাসিস্ট্যান্ট শেফ পেয়ে যাবেন। আর ডিশ ওয়াশার বা হেল্পার হিসেবে যারা কাজ করে তাদেরকে আপনি ম্যাক্সিমাম 7,000 টাকা থেকে শুরু করে 9, 10, 12 এরকম রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি একটু চয়েস করবেন ইয়ং ছেলেপেলেদেরকে। আচ্ছা, এটাতে গেল স্যালারি। এখন যে বিষয়টা আসে তাদের হচ্ছিল ফ্যাসিলিটিস। রেস্টুরেন্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আপনার হচ্ছিল সারা মাসে ছুটি থাকে না, তাদের 4 দিন মাসে ম্যাক্সিমাম ছুটি থাকে। 4 দিন তারা আপনি সেট করে দিবেন যে অমুক দিন সে করবে বা অমুক দিন সে করবে, এভাবে আপনি ছুটি ম্যানেজ করতে পারেন। অথবা শেফদের মধ্যে আলোচনা করে কেউ যদি চায় যে হ্যাঁ সে একসাথে 4 দিন কাটাবে, আপনি পরের উইকে একসাথে 4 দিন কাটাবে, এভাবে আপনি তাদেরকে ম্যানেজ করে দিতে পারেন। আর শেফদের ক্ষেত্রে বোনাসের বিষয়টা অবশ্যই আমি বলছি যে আগে ক্লিয়ার করে নেবেন, তারপরও চেষ্টা করবেন তাদেরকে কম করে হলেও
6 মাসে একটা ইনক্রিমেন্ট দেওয়ার, যদি আপনার রেস্টুরেন্টের বিজনেস ভালো থাকে, এবং সেটা আপনি অবশ্যই ক্লিয়ার কাট করে নেবেন। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, শেফদেরকে সাধারণত জবের টাইম শিডিউলটা হয়ে থাকে 12 ঘন্টা। রেস্টুরেন্ট লাইফে 12 ঘন্টা হয়ে থাকে, আর যদি আপনার 2 শিফটে হয় সেক্ষেত্রে আপনি শেফদেরকে 8 ঘন্টা 8 ঘন্টা করে টাইম শিডিউল দিতে পারেন। কিন্তু লোকাল মহল্লা এলাকায় যে কাজটা হয়, আপনার সকাল 11টা থেকে রাত 11টা কিংবা সকাল 10টা থেকে রাত 10টা এই ধরনের রেস্টুরেন্টগুলো খোলা থাকে। এজন্য শেফদেরকে যে কাজটি করতে হয়, ম্যাক্সিমাম শেফদেরকেই হচ্ছিল আপনার থাকা প্লাস খাওয়া দিতে হয়। তাহলে যখন আপনি কোনো একটা শেফের স্যালারি রেঞ্জ কথা বলবেন, তখন মাথায় কিন্তু আপনার অবশ্যই রাখতে হবে তাকে থাকা প্লাস খাওয়া দিতে হবে। একটা মানুষের থাকা যদি আপনি দেন, মিনিমাম তার পিছনে 3,000 টাকা খরচ হয়, এবং খাওয়ার ক্ষেত্রে 4,000 থেকে 5,000 টাকা খরচ হয়। আর যদি আপনি ম্যাচের মতো করে শিডিউল করেন, দেখা যায় 3,3500 টাকা। কিন্তু বর্তমান বাজারে আপনাকে 4,000 টাকা ধরতেই হবে। তাহলে 4,000 টাকা খাওয়া এবং 3,000 টাকা থাকা, মোট 7,000 টাকা কিন্তু তাকে আপনি এক্সট্রা এদিকে তার পিছনে ব্যয় করছেন। এরপরেও হচ্ছিল তার জন্য আবার আছে নাস্তা। সকালের নাস্তা স্বরূপ তাকে 30 টাকা থেকে 40 টাকা কিন্তু আপনাকে পার ডে দিতে হবে। সেক্ষেত্রে আরও আপনার 1,500 টাকার একটা কস্ট আছে। তার মানে আপনি কিন্তু 8 থেকে 9,000 টাকা তার পিছনে খরচ করছেন এমনিতে বেতন ছাড়া। এরপরও আপনি যদি তাকে এখন 15,000 টাকা বেতন দেন, তাহলে কিন্তু তার পিছনে 22,000 টাকা পড়তেছে। যদি 20,000 দেন তাহলে 28,000 পড়তেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবেই তার সাথে ক্লিয়ার কাট বুঝে শুনে শেপ নেবেন। এবার লাস্ট এবং ইম্পর্টেন্ট যে মেসেজটি, সেটি হচ্ছিল আপনি শেপ কোথায় থেকে ম্যানেজ করবেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য কিভাবে শেপ পাবেন। আপনি যেই শহরেই ব্যবসা করেন না কেন, বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কিন্তু অনলাইন থেকেই শেপ ম্যানেজ করতে পারেন। শুধুমাত্র আপনি ফেসবুক ব্যবহার করে থাকলেই কিন্তু আপনি যে কোনো ধরনের শেপ ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে আপনার ফেসবুক পেজে যেতে হবে। ধরেন আপনি একটা শেপ ম্যানেজ করবেন, এজন্য আপনি ফেসবুকে গিয়ে সার্চ বারে টাইপ করবেন বাংলাদেশি শেফ। এই কথাটি সার্চ করলে আপনি প্রায় অনেকগুলো গ্রুপ পাবেন, যারা শুধুমাত্র এখানে শেফ আছে এবং হচ্ছিল যারা বিজনেস করে তারা এই গ্রুপগুলোতে জয়েন আছে। সিম্পলি সেখানে গিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট শেফ বা মেইন শেফ, হেড শেফ বলেন অথবা হেল্পার চান, যেই খাবারের জন্য চান সেই খাবারের অনুযায়ী বলে আপনি জাস্ট পোস্ট করে দিবেন। চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের কিছু গ্রুপ দেখাই। ধরেন আপনি শেফ সার্চ করবেন, আপনি আপনার ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে দেখবেন একটি সার্চ অপশন আসে, সেখানে গিয়ে আপনি লিখবেন বাংলাদেশি শেফ, বাংলাদেশি শেফ, CHEIF শেফ। অথবা দেখেন এটি আমি যখনই লিখতেছি তখনই আমাকে কিন্তু একটু সাজেশন করতেছে বাংলাদেশি প্রফেশনাল শেফ। আমি এটা লিখে সার্চ দিচ্ছি, একটি গ্রুপ আমার সামনে কিন্তু এসে গেছে। এখন এই গ্রুপটাতে আপনি একটু খেয়াল করে দেখেন, প্রায় 49,000 মানুষ আছে, এবং এখানে আপনি ম্যাক্সিমাম শেফ এবং হচ্ছিল যারা ব্যবসা করে ফাস্টফুড বিজনেস, তারা কিন্তু এখানে জয়েন হয়ে আছে। সুতরাং এই ধরনের বড় বড় পেজগুলোতে কিন্তু আপনি খুব সহজেই শেপ ম্যানেজ করবেন। যেমন ধরেন এখানে বলা আছে একজন একটু আগে 11 ঘন্টা আগে একটা পোস্ট করছে, এখানে দেখেন বলা আছে লাইভ বেকারি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে লাইভ বেকারিতে একজন অভিজ্ঞ কারিগর দরকার, বেতন সে এখানে উল্লেখ করে দিছে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে বেতনটা উল্লেখ না করাই ভালো হয়, বেতনটা আপনারা ইন্টারভিউ নেওয়ার পরেই করাটা উচিত। এরপরে দেখেন আরও এই ধরনের আপনি পোস্ট পাবেন, এই যে এখানে দেখেন শেফরা, অনেক সময় আছে শেফরা নিজেরাও পোস্ট করে যে আমার একটা জব দরকার, সেক্ষেত্রেও আপনি তাদের থেকে জাস্টিফাই করে নিতে পারেন। আবার ধরেন আমরা এইভাবে লিখতে পারি শেফ জব বিডি, দেখেন এখানে আরেকটা আছে, দেখেন শেফ জব বিডি, এদের এটাও প্রায় 42,000 লোকের এখানে সদস্য রয়েছে। এখানে দেখেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, ইমার্জেন্সি পিৎজা শপে লাগবে, পিৎজা ছাড়া অন্য আইটেমও ভালো জানতে পারে এমন লোক লাগবে, স্যালারি তা উল্লেখ করে দিচ্ছে 20,000 টাকা। সো এই ক্ষেত্রেও আপনারা কি করতে পারেন, এভাবে নিতে পারেন। আবার দেখেন একজন শেফ লাগবে মিট বক্স, শর্মা, বার্গার, স্যান্ডউইচের জন্য, বেতন আলোচনা সাপেক্ষে, এবং লোকেশনটা অবশ্যই দিয়ে দিবেন। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু হলেও শিখতে পারবেন এবং আপনার রেস্টুরেন্ট ব্যবসায় সমৃদ্ধি আসবে আশা করি। সো আপনার যদি উপকারে হয় বলে মনে হয় এই ভিডিওটি, তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, যাতে তারাও এরকম উপকারিত হয়। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আরও ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।